প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে রেজোনেন্সের পরিবর্তনটা কেমন হয় সেটা একটা কার্ভের সাহায্যে উপস্থাপন করব, যার নাম রেজোনেন্স কার্ভ। তাহলে এই লেকচারের বিষয়বস্তু হবে ফ্রিকোয়েন্সি পরিবর্তনে রেজোনেন্স কার্ভের ব্যাখ্যা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে রেজোনেন্স কার্ভটা বা রেজোনেন্সটা কিভাবে সংঘটিত হচ্ছে বা তার প্যারামিটারগুলো কোনটার পরিবর্তন কিভাবে হয় সেটা আমি যে কার্ভের সাহায্যে বা যে গ্রাফের সাহায্যে দেখাবো সেটা হচ্ছে রেজোনেন্স কার্ভ বা রেজোনেন্স গ্রাফ। তাহলে চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে দেখো একটা সিরিজ সার্কিটের মধ্যে, সিরিজ আরএলসি সার্কিট, তাহলে এই সার্কিটের মধ্যে ফ্রিকোয়েন্সি, এসি সার্কিট যেহেতু তাই একটা ফ্রিকোয়েন্সি থাকবে, এর ভোল্টেজ দেওয়া হয় আর একটা ফ্রিকোয়েন্সি সাইকেল পার সেকেন্ড অথবা তার একক, আর একটা একক হচ্ছে হার্জ। আর এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, তাই না? এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই। ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন নাই। কারণটা কি? কারণ রেজিস্ট্যান্সের মধ্যে ফ্রিকোয়েন্সির কোনো উপাদান নাই। এই বিষয়টা বোঝার জন্য আমি আগে এই বিষয়টা আলোচনা করি। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ফর্মুলাটা একটু লিখি। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল, ফর্মুলা কি? 2πfL। তাহলে এখানে দেখো এখানে একটা উপাদান আছে, সেটা হচ্ছে নাম ফ্রিকোয়েন্সি, কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই ধরনের কোনো উপাদান নাই। সুতরাং এই সার্কিটের ফ্রিকোয়েন্সি বাড়ুক অথবা কমুক, এক্ষেত্রে রেজিস্ট্যান্সের মানের কোনো পরিবর্তন হবে না। তবে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এর পরিবর্তন হবে, কারণ যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি আছে তাই ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে আমার এক্সএল এর মানের পরিবর্তন হবে। ফ্রিকোয়েন্সি ধরো এটুকু আমি আবার প্রথমে লিখছি 2πfL, তাহলে এইটুকু ধরো 2πL একসাথে নিয়ে আসলাম আর এফটাকে আমি আলাদা রাখলাম, ধরলাম 2πL, তিনটার গুণফল 10। আর ফ্রিকোয়েন্সি মান প্রথমে হচ্ছে 50 হার্জ, প্রথম অবস্থায় ফ্রিকোয়েন্সি মান কত? 50 হার্জ। তাহলে এটা এক্সএল এর মান কত আসতেছে একটু লক্ষ্য করো, 500 ওহম। আবার এক্সএল 2 এইটুকুর মান আমি কত দিয়েছিলাম? 10, তার মানে এখনো কত থাকবে? 10ই থাকবে, কিন্তু ফ্রিকোয়েন্সি একটু বাড়ালাম, ফ্রিকোয়েন্সি ধরো 60 হার্জ দিলাম, তাহলে মানটা কত আসতেছে? 600 ওহম। আবার এক্সএল 3, এটা হচ্ছে 3 ধরলাম 10, আর এর মান দিলাম হচ্ছে ফ্রিকোয়েন্সি মান দিলাম 100 হার্জ, তাহলে টোটাল রিঅ্যাকট্যান্সের মান কত আসতেছে? 1000 ওহম। তার মানে কি দেখতেছি? ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে ইন্ডাকটিভ মানের সম্পর্ক কেমন সেটা হচ্ছে সমানুপাতিক। এখান থেকে আমি বলতে পারি এই দুইটা তো অলরেডি ধ্রুবক, আর এইটাও যদি স্থির থাকে, এটা যদি এল এর মান যদি চেঞ্জ না করি, তাহলে দেখাচ্ছে xl = 2πL * f। আমি ধরলাম এটুকু পরিবর্তন করব না, এল এর মান পরিবর্তন করব না, তবে এটুকু ধ্রুবক। তাহলে দেখাচ্ছে xl = ধ্রুবক * f। প্রকৃতপক্ষে এল কিন্তু ধ্রুবক না, কিন্তু আমি ধরলাম যে আমার রেজোনেন্স যে সার্কিটে সংঘটিত হবে সেখানে আমি এল এর মান স্থির রেখেছি, শুধুমাত্র চেঞ্জ করছি কার মান? ফ্রিকোয়েন্সির মান, তার জন্য আমি এদেরকে ধ্রুবক ধরলাম। তাহলে এক্সএল এই ধ্রুবক আর এইটুকু সমান উঠে গিয়ে কি বসবে? সমানুপাতিক। তাহলে এফ কি বুঝলাম? এক্সএল সমানুপাতিক এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যত বৃদ্ধি পাবে এক্সএল অর্থাৎ হচ্ছে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান তত বৃদ্ধি পাবে। তাহলে এটা যদি আমি গ্রাফের সাহায্যে দেখাই তাহলে কেমন দেখাবে একটু লক্ষ্য করো। একটা গ্রাফ অঙ্কন করছি। এই গ্রাফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ভার্সেস ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর এই পাশে হচ্ছে ফ্রিকোয়েন্সি, শুধু এফ লিখতে পারো। তাহলে এইটা দেখো কিভাবে বৃদ্ধি পাচ্ছে। ফ্রিকোয়েন্সি যদি আমার 0 হয় তাহলে ইন্ডাকট্যান্সের মান 0, একদম এখানে 0 হবে। কেন 0? কারণ ফ্রিকোয়েন্সিতে গুণ অবস্থায় আছে। ফ্রিকোয়েন্সি কি গুণ অবস্থায় আছে না? এটার মান যদি 0 দিই তাহলে পুরোটার মান 0 আসবে। এরপর ধীরে ধীরে যখন বাড়তে থাকবে তত আমার কি ফ্রিকোয়েন্সি বাড়বে, তত আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বাড়বে। ধরো এটা ফ্রিকোয়েন্সি মান হচ্ছে এটা 50 হার্জ, তারপর দিলাম 60,
তারপরে দিলাম 100। আমি কিন্তু এই কয়টা ফ্রিকোয়েন্সি ব্যবহার করেছিলাম, আরো যে কোনো একটা ব্যবহার করতে পারো। তাহলে এটা কি দাঁড়াচ্ছিল, এটা এইভাবে লিনিয়ারলি মানটা কিন্তু বাড়তেছিল। তার মানে যখন ফ্রিকোয়েন্সি 0 তখন আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান 0, যখন ফ্রিকোয়েন্সি মান 50 আমার ইন্ডাকট্যান্স রিঅ্যাকট্যান্সের মান একটু বৃদ্ধি পাইছে, যখন 60 ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আরো একটু বৃদ্ধি পাচ্ছে, যখন 100 তখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার এই গ্রাফটা কিভাবে বাড়তেছে, এইভাবে কি করতেছে, বাড়তেছে ক্রমবর্ধমান মান অনুসারে। তাহলে এইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বনাম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স একটা গ্রাফ। এখন আমরা দেখব এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে কিভাবে পরিবর্তিত হয়। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এর ফর্মুলা কি ছিল, Xc = 1/2πfc। তাহলে প্রথম অবস্থায় ধরো Xc, আমি বললাম কি যে 1/2π এই c এটুকু হচ্ছে কনস্ট্যান্ট, এদের মান পরিবর্তন হবে না, এবং এদের একটা মান আমি ধরে নেই 2πc। ধরো এটাকে একসাথে মান ধরলাম এটার মান 50। আর এখানে আলাদা কে থাকবে ফ্রিকোয়েন্সি, কারণ আমরা সবসময় কি করব, অন্যদের মান চেঞ্জ না করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, কারণ আমি এটাই দেখতে যাচ্ছি যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে রেজোনেন্সের কি ধরনের পরিবর্তন হয়, তাই আমি কিন্তু ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য কিছু চেঞ্জ করছি না। এখন দেখো প্রাথমিক অবস্থায় ফ্রিকোয়েন্সি 0, তাহলে 1/, এটার মান হচ্ছে 50 আর ফ্রিকোয়েন্সি মান কত, 0। তার মানে কি দাঁড়াচ্ছে 1/0। আর 1/0 মানে কি, 1/0 মানে ইনফিনিটি, মানে অসীম, এরকম বোঝাচ্ছে। তার মানে ফ্রিকোয়েন্সির মান যখন 0 তখন আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কত দেখাচ্ছে, অসীম। এবার আসো ধীরে ধীরে মান দিই, একটা মান ধরলাম, এরপর হচ্ছে Xc2, তাহলে 1/50 আর এটা মান ধরলাম 50 হার্জ ধরলাম, তাহলে এরকম একটা মান আসবে। এরপর দেখো তাহলে 1 কে 2500 ভাগ করতে হবে, তার মানে কি এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সির মানটা মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানটা কমতেছে কিন্তু। আরেকবার দেখি Xc3, তাহলে কি দাঁড়াচ্ছে 1/50, 50 কেন দিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে 2πc = কত, 50 ইনটু, আর এটা মানে এখন ধরবো 60, আগে যেরকম 60 ধরেছিলাম, তাহলে এইটা কেমন দেখাচ্ছে 1/3000। তার মানে 1 কে 3000 দ্বারা ভাগ করতে হবে, তার মানে এই মানটা কিন্তু আরো ছোট। অর্থাৎ একটা জিনিস কি দেখতেছি, প্রথম অবস্থায় কি ছিল, যখন ফ্রিকোয়েন্সি 0 আমার এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান অসীম, আস্তে আস্তে ফ্রিকোয়েন্সির মান বাড়াচ্ছি কিন্তু আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কমে যাচ্ছে। একটা যদি বাড়ায় আর একটা যদি কমে যায় তাহলে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই আলোচনা থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে এরকম, Xc এই অংশটুকু পুরোটা ধ্রুবক, কোন অংশটুকু ধ্রুবক একটু বলছি, 1/2πc ধ্রুবক, আর এখানে কি আছে একটা f আলাদা, তারপর হচ্ছে 1/2πc * 1/f। তাহলে Xc = এটুকু যদি ধ্রুবক থাকে, তাহলে কি দাঁড়াচ্ছে * 1/f, তাহলে Xc সমানুপাতিক 1/f। তার মানে এইটা হচ্ছে আমার Xc এর সাথে সম্পর্ক। তাহলে Xc এর সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা কি হবে, ফ্রিকোয়েন্সি যতই বৃদ্ধি পেতে থাকবে আমার Xc এর মান ততই কমতে থাকবে, তাহলে ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ব্যস্তানুপাতিক। তাহলে এইটার গ্রাফটা কেমন হবে সেটা যে আমি এখানে চিত্রের সাহায্যে দেখাই, গ্রাফটা দেখাচ্ছি। এটা ছিল আমার ফ্রিকোয়েন্সি আর এই উপরটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স Xc। তাহলে আমরা বলবো এটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ। তাহলে এইটা দেখো ফ্রিকোয়েন্সি যখন শূন্য তখন আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান অসীম। তো ফ্রিকোয়েন্সি শূন্য, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান অসীম, মানে এইখান থেকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা শুরু হয়েছে এইরকম দেখো। আচ্ছা গ্রাফটা নিয়ে কি ফেরি, তারপর আমি একটু এরকম ভাবে যাবে। তারপর যখন আমি ফ্রিকোয়েন্সির মান কিছুটা বাড়িয়েছিলাম, 50 করেছিলাম, তখন কিন্তু আমার মানটা কি হচ্ছিল, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কমে যাচ্ছিল। এরপর যখন আরো একটু বৃদ্ধি করলাম, 60 করছিলাম, তারপর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান আরো কমে গেছিল। এরপর যখন আমি 100 করতাম, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান আরো কমে যেত। তার মানে কি এইভাবে আস্তে 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 করে কি করবে, তার মানটা কমতে থাকবে। তাহলে দেখো আগেরটার সাথে এটার পার্থক্যটা কি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সময় গ্রাফটা এরকম ছিল,
একদম সরাসরি লিনিয়ারলি বৃদ্ধি পাইছে, মানে আস্তে 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 বাড়ছেই, সে কিন্তু কোনোদিন বাঁকা হয়নি। কিন্তু এই যে দেখো এখানে কার্ভটা কেমন হচ্ছে, এই কার্ভটা কিন্তু আস্তে করে এরকম ভাবে বাঁকা না হইয়া সে এইভাবে বাঁকা হয়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এটাকে বলে, এই যে এইভাবে বাঁকা হওয়া যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে হাই প্যারাবোলিক। এবার আমরা দেখব একটা ইম্পিডেন্সের সাথে ফ্রিকোয়েন্সির কি ধরনের সম্পর্ক থাকে। এখানে লক্ষ্য করে আমি একটা চিত্র অঙ্কন করেছি। এই অংশটুকু হচ্ছে ক্যাপাসিটিভ অংশ, আর এই অংশটুকু ইন্ডাকটিভ অংশ, আর এই যে মাঝামাঝি অংশটা সেটা নাম হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পূর্বে বা রেজোনেন্স সংঘটিত হওয়ার পূর্বে XL মানে XC গ্রেটার দেন XL, আর রেজোনেন্স সংঘটিত হওয়ার পরে XL গ্রেটার দেন XC। এই কথাটা কি বোঝাচ্ছে আমি একটু বলি, একটু লক্ষ্য করো। এটা হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি, আর এদিকে ধীরে 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 ফ্রিকোয়েন্সি মানটা কি করবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা কিন্তু একটু আগে যখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সি যখন জিরো তখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান ছিল অসীম। ধীরে ধীরে যতই ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়তে থাকবে ততই কি করবে? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানটা কমতে থাকবে। তাহলে এইটা হচ্ছে এই পর্যায়ে এসে রেজোনেন্স সংঘটিত হলো। তার আগের অংশে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানটা বেশি থাকে। আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানটা কমে যায়, কমে গিয়ে এই পজিশনে, কমে গিয়ে দেখো কমতে কমতে এই পজিশনে চলে আসলো। আবার আমরা জানি ফ্রিকোয়েন্সি যতই বৃদ্ধি পায় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান ততই বৃদ্ধি পেতে থাকে। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পর যতই ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আস্তে করে কি করতেছে? বাড়তেছে। ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাড়ে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কমে। এর জন্য এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কম। আবার এখানে যখন ফ্রিকোয়েন্সি কম ছিল তখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি ছিল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কম ছিল। এখানে দেখো এটা আমি কিন্তু এই পাশে দেখাচ্ছি ইম্পিডেন্স আর এই পাশে দেখাচ্ছি ফ্রিকোয়েন্সি। এখন এই দেখো এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলবো। এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অবস্থায় এইখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানও কম, আবার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানও কম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানও কম। এমন একটা জায়গায় আসছে সে এসে মনে করো এই রেখাটার সাথে যুক্ত হয়েছে, দুইজনই কোন রেখা? এই যে ডটেড লাইন, তার সাথে যুক্ত হয়েছে। তার মানে এই পজিশনে এসে এর মানও অনেক কম, এর মানও অনেক কম। তাহলে এই পজিশনে এসে এই যে একটা আমি স্ট্রেট লাইন মানে এখান থেকে একটা সরাসরি রেখা দেখালাম, এটা হচ্ছে সার্কিটের রেজিস্ট্যান্স। তাহলে এটা সার্কিটের রেজিস্ট্যান্স রেখা, এটা সার্কিটের হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স রেখা, এটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স রেখা, এটা সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স রেখা। এখন যেই পজিশনে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দুইটার মানই সমান, সেই পজিশনে কিন্তু বা সেই অবস্থায় কিন্তু রেজোনেন্স সংঘটিত হবে। তাহলে সেই অবস্থায় কি হয়? রেজোনেন্স যখন সংঘটিত হয় তখন Z ইকুয়ালস টু কি হবে? R হবে। তার মানে এখানে যে অংশটা দেখতেছো এখানে আমি কি লিখছি? Z সমান R। তার মানে কি হচ্ছে? তার মানে এই যে এই অংশটুকু হচ্ছে রেজিস্ট্যান্স, এই অংশটুকু কি সার্কিটের রেজিস্ট্যান্স। তাহলে এই ইম্পিডেন্সটা রেজিস্ট্যান্সের তখন সমান হবে। এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানও কম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানও কম থাকবে। আর এখান থেকে এই অংশটুকুকে নাম বলবো হচ্ছে ডাইনামিক ইম্পিডেন্স। ডাইনামিক ইম্পিডেন্স। তাহলে এইটুকু হচ্ছে কি? ডাইনামিক ইম্পিডেন্স। আর এখানে Z সমান কত? R থাকবে। ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দুইজনের মানে কি থাকবে? সর্বনিম্ন থাকবে। তাহলে এইটা হচ্ছে ইম্পিডেন্সের সাথে এই ফ্রিকোয়েন্সির কার্ভ। এখন আমরা দেখব ফ্রিকোয়েন্সির সাথে কারেন্টের সম্পর্কটা কত। এখানে ফ্রিকোয়েন্সির সাথে কারেন্টের সম্পর্কে একটা গ্রাফ আমি অঙ্কন করেছি। এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পূর্বেও কারেন্টের মান কম থাকবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরেও কারেন্টের মান কম থাকবে, কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের মানটা কি হবে? সর্বোচ্চ হবে। আচ্ছা, এখানে এই পাশে যে অংশটা, এই পাশে যে কারেন্ট অংশটা, এটা হচ্ছে I ইকুয়ালস টু V বাই ZC, কারণ এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কিন্তু বেশি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কম ছিল। আবার এই দিক থেকে দেখেন, এখান থেকে হচ্ছে
এই কারেন্টটাকে এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কম। কিন্তু যখন এই রেজোনেন্সটা সংঘটিত হয় তখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সম্মিলিত মান কত শূন্য হয়ে যায়। তখন কি হয়, কারেন্টটা সর্বোচ্চ হয়। এই যে এখান থেকে কারেন্টটা এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সময় সর্বোচ্চ দেখানো হচ্ছে, এবং এখানে না ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স না ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এখানে দেখানো হচ্ছে শুধুমাত্র আর। কারণ যখন রেজোনেন্স সংঘটিত হয় তখন তাদের দুইজনের মান সমান থাকলে পরস্পর কি হয়, বিপরীতমুখী হয়, মানটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান শূন্য হয়। এর জন্য তখন শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে এবং কারেন্টের মানটা সর্বোচ্চ হয়। তাহলে এখানে দেখানো এই অংশটা হচ্ছে কারেন্টের সর্বোচ্চ মান। এখানে তিনটা ওয়েভ ডায়াগ্রাম অঙ্কন করব, সেটা হচ্ছে তিনটা কন্ডিশনে। যখন হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বেশি থাকে তখন কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কত কি, এবং যখন রেজোনেন্স সংঘটিত হয় তখন কারেন্ট ভোল্টেজের মধ্যে সম্পর্ক কি, এবং যখন রেজোনেন্স সংঘটিত হওয়ার পরের কন্ডিশনে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কেমন, সেটা আমি তিনটা ওয়েভ ডায়াগ্রামে দেখাবো। প্রথমে একটু কথা বলে রাখি যে যখন রেজোনেন্স সংঘটিত হয় তখন সার্কিটটা কিন্তু পিওর একটা রেজিস্টিভ সার্কিটের ন্যায় আচরণ করে। তো তখন পিওর রেজিস্টিভ সার্কিটের বৈশিষ্ট্য কি, কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকে, অর্থাৎ কারেন্ট যেখান থেকে শুরু হবে ভোল্টেজও ঠিক সেখান থেকে শুরু হবে। তাহলে এইটা মাঝের অংশটা দেখাচ্ছি রেজোনেন্স কন্ডিশনের সময়। রেজোনেন্স কন্ডিশনের সময় ভোল্টেজ ওয়েভটা এখান থেকে শুরু হলো, শূন্য থেকে শুরু হয়ে এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ। সেম এই একই অবস্থান থেকে কারেন্ট শুরু হবে, এটা হচ্ছে কারেন্টের ওয়েভ। তার মানে এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট। তার মানে দুইজনে কি ইন ফেজে, মানে একই ফেজে, একই বিন্দু থেকে শুরু হয়েছে। আচ্ছা, এবার আসি যখন রেজোনেন্স সংঘটিত হয় নাই তার পূর্বের কন্ডিশন। তার পূর্বের কন্ডিশনে কার মান বেশি, এক্সি এর মান বেশি। এক্সি মানে কি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি। আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কখন হবে, ক্যাপাসিটেন্স, তার মানে হচ্ছে ওখানে কে লিডিং থাকবে, সেখানে কারেন্টের মান থাকে লিডিং আর ভোল্টেজের মান থাকে কি ল্যাগিং। অর্থাৎ ক্যাপাসিটিভ অংশে কারেন্টের মান আগায় থাকবে আর ভোল্টেজের মান পিছিয়ে থাকবে। ভোল্টেজ যথারীতি এখান থেকে শুরু হলো, ধরলাম ভোল্টেজ যথারীতি এখান থেকে শুরু হয়েছে, কিন্তু কারেন্ট কি হবে, কারেন্ট অবশ্যই তার পূর্বে থেকে শুরু হবে। তাহলে কারেন্ট শুরু হলো ধরে এখান থেকে, কতটুকু পূর্বে থেকে শুরু হবে নির্দিষ্ট নাই, তাও ধরলাম কি এখান থেকে শুরু হবে। এই এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট। তাহলে এখানে কি দেখলাম আমরা এখানে দেখলাম ভোল্টেজ শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে আর কারেন্টটা তার পূর্বে থেকে নির্দিষ্ট একটা কোণ, সে নির্দিষ্ট একটা থিটা কোণ আগে থেকে কারেন্টটা শুরু হয়েছে, কারেন্টটা লিডিং। অর্থাৎ রেজোনেন্স সংঘটিত হওয়ার পূর্বে কারেন্ট লিডিং থাকে আর এটা হচ্ছে তার ডায়াগ্রাম। আর রেজোনেন্স সংঘটিত হওয়ার সময় কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজে থাকে, তাই এখানে কারেন্ট ভোল্টেজ দুইটাই কি 0 থেকে শুরু হয়েছে, আবার কি একই জায়গায় শেষ, একই জায়গায় সর্বোচ্চ, একই জায়গায় কি সর্বনিম্ন মান। এবার আসি রেজোনেন্স সংঘটিত হওয়ার পর কি ঘটবে। আমরা এর আগে কারেন্ট যে গ্রাফটা, কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ দেখেছিলাম, সেখানে দেখেছিলাম রেজোনেন্স সংঘটিত হওয়ার পরে সেখানে যে কারেন্টটা থাকে সেটা সাধারণত ক্যাপাসিটি ইন্ডাকটিভ কারেন্ট, কারণ সেখানে ইন্ডাকটিভ বৈশিষ্ট্য বেশি থাকে, যার ভিতরে সেটা কিন্তু বলবো আমরা কি ইন্ডাকটিভ কারেন্ট। তাহলে ইন্ডাকটিভ কারেন্টের বৈশিষ্ট্যটা কি, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় সে ভোল্টেজ থেকে পিছিয়ে থাকবে। তাহলে দেখো এখন এটাতে কি হবে, ভোল্টেজ যথারীতি 0 ডায়াগ্রাম থেকে শুরু, আর কারেন্ট কি হবে, কারেন্ট অবশ্যই পিছিয়ে থাকবে। তাহলে ধরলাম কারেন্ট শুরু হয়েছে এখান থেকে, এই উপর দিয়ে নিলে লিডিং বলতাম, যেহেতু কারেন্ট ল্যাগিং তার নিতে হবে কোন দিক থেকে, নিচ থেকে। তারপরে এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে আমার কি কারেন্ট। কারেন্ট বলতে এটা তো অবশ্যই আই। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে রেজোনেন্সের পূর্বে, রেজোনেন্সের পূর্বে, আর এটা হচ্ছে রেজোনেন্সের সময়, আর এটা হচ্ছে রেজোনেন্সের পর। এই তিনটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভ ডায়াগ্রাম। সর্বশেষ সবগুলো বিষয়কে আমি যদি একটা গ্রাফের সাহায্যে দেখাতে চাই তখন চিত্র দাঁড়াবে এরকম। প্রথম অবস্থায় তোমরা এই চিত্র দেখলে বুঝতে একটু কষ্ট হতো, যার ভিতরে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দেখিয়ে জাস্ট এখন হচ্ছে আমি একসাথে করলাম। এইটা দেখাই, এইটা হচ্ছে আমার এক্সেল, এই যে এক্সেল শুধু সমানে বৃদ্ধি পেতে থাকবে, তাই না, এক্সেল বৃদ্ধি পায়।
আর এক্সির মানটা কি করে কমে যায়, তাই আমি এক্সিটা কিভাবে দেখাইছি, জাস্ট এক্সিটা এইভাবে না দেখিয়ে জাস্ট উল্টা দিকে দেখাইছি। এই ধীরে 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 যতই ফ্রিকোয়েন্সি বাড়ছে এক্সি মানটা তত কমতেছে। আমি কিন্তু এটা দেখাইছি এখানে এক্সি। আর এই যে এইটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি আর এর মান। আর এই আর এর মধ্যে ইম্পিডেন্সের কথা চিন্তা করো, যখন এই রেজোনেন্স, এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা ধরলাম এফ আর, আর এটা হচ্ছে কারেন্ট সর্বোচ্চ। দেখো যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সংঘটিত হয়েছে তার আগে জেড এর কন্ডিশন ছিল এই এটা, জেড আস্তে 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 কমতে কমতে যে মুহূর্তে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সেই মুহূর্তে কার সমান চলে আসছে, এই আর বিন্দুকে ছেদ করছে। তার মানে এর জন্য আমরা বলতে পারি জেড সমান কত, আর। তাহলে জেড দেখো এই অংশটা হচ্ছে জেড। এরপর কারেন্ট, কারেন্ট দেখো প্রথম অবস্থায় জেড এর মান যখন বেশি কারেন্ট তখন কম, কারণ ইম্পিডেন্স বেশি থাকলে কারেন্ট কি কম যাবে, কারণ বাধা বেশি পাবে। ইম্পিডেন্স বেশি কারেন্ট কম, ইম্পিডেন্স আস্তে 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 কমতেছে, কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। একটা পজিশনে এসে ইম্পিডেন্স কারেন্টকে ক্রস করে নিচে দিয়ে যাচ্ছে, অর্থাৎ ইম্পিডেন্স কমতেছে কিন্তু কারেন্ট কিন্তু আস্তে করে বাড়তেছে। এই রেজোনেন্স কন্ডিশনে এসে কারেন্টের মান সর্বোচ্চ, কারণ তখন রেজোনেন্স কন্ডিশনে কার মান, ইম্পিডেন্সের মান সর্বনিম্ন। আবার দেখো যখন রেজোনেন্স কন্ডিশন শেষ, এরপর আবার ধীরে ধীরে রেজিস্ট্যান্সের মান, ইম্পিডেন্সের মান বাড়তেছে আর কারেন্ট আস্তে করে কমতেছে। এক সময় ইম্পিডেন্সকে আবার সে কি করে ক্রস করে কারেন্টটা নিচে চলে আসবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই হচ্ছে আমার একটা রেজোনেন্স কার্ভ। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।